অষ্টম পাঠ পড়ব। আপনারা তো সবাই জানেন বই লেখা এবং সেটা কারেকশন করা, তারপরে এটা প্রেসে ছাপানো, ভুল ত্রুটি দেখা, নানাবিধ কাজ করতে হয়। এরপরে অনেক কিছু ভুল থেকে যাবে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমি শুরু করছি অষ্টম পাঠ। মা একদিন আমাদের নিয়ে আবার নানা বাড়ি চলে গেলেন। এবার যাওয়ার সময় বাক্স প্যাটেরা লেপ কাঁথা কিছুই বাদ রাখলেন না। মালপত্র গরুর গাড়িতে উঠানো হলো। সে সময়ে দাদা মাকে বললেন, কোথায় যাও? প্রত্যুত্তরে মা বললে, আমার বাবার বাড়ি যাচ্ছি, আর আসবো না। মায়ের কথা শুনে দাদা দাদি শরিকের লোকজনা খুব মনক্ষুণ্ণ হলেন। মা কারো বাধা না মেনে আমাদের নিয়ে তার বাবার বাড়িতে চলে গেলেন, অর্থাৎ নানার বাড়িতে চলে গেলেন। প্রায় 15-20 দিন পর দাদা গরুর গাড়ি নিয়ে মাকে আনতে নানা বাড়ি গেলেন। মা আর আমায় পুকুরে যাবেন না বলে দাদাকে স্পষ্ট জানিয়ে দিলেন। দাদা তখন মাকে বললেন, তাহলে আমার নাতি মান্নানকে দাও, ওকে আমি লেখাপড়া শেখাবো, আর এই দায়িত্ব দিয়ে গেছে আমার ছেলে সিরাজ। এই বলে দাদা প্রচণ্ড রেগে গিয়ে আমার হাত ধরে জোর করে গরুর গাড়িতে তুলতে চাইলেন, কিন্তু আমার মা কোনো মতেই আমার হাত ছাড়ছিলেন না। দাদা নিরুপায় হয়ে আবার বাড়িতে ফিরে গেলেন। মা আমাদের জড়িয়ে খুব কাঁদলেন। মুহূর্তটা এখনো আমার স্পষ্ট মনে আছে। মা প্রতিজ্ঞা করলেন, আমাদের নিয়ে যদি ভিক্ষা করেও খেতে হয় তবু আর আমায় পুকুরে যাবেন না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমার বড় মামা মাকে সরাসরি বললেন, দেখো হাফেজান, আমার মায়ের নাম হাফেজান, আমরা গরিব মানুষ, তোমার 3 বাচ্চাকে লালন পালন করতে আমরা পারবো না, বরং তোমার শ্বশুরের কথা তুমি রাখো। মামার এই কথা শুনে মা অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমরাও কি আমাকে তাড়িয়ে দিবে? আমি এই 3 বাচ্চাকে নিয়ে কোথায় যাব? মার এবার বিশ্বাস হলো আমার দাদা নিশ্চয়ই মামাদের কোনো না কোনোভাবে হাত করেছেন। তাদের শেষ সিদ্ধান্ত যেভাবেই হোক না কেন, তারা আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েই ছাড়বে। প্রচণ্ড চাপের মধ্যে মা একদিন বাক্স প্যাটেরা এবং আমাদের নিয়ে আবার আমায় পুকুরে চলে আসলেন। মা আমাদের মাধ্যমে আবারও দাদার কাছে তার আগের সিদ্ধান্ত পুনরাবৃত্তি করলেন। তখন থেকে আমার মনের মধ্যে মাকে হারানোর এক শূন্যতা ভর করল। আমি ছোট হলে আস্তে আস্তে সবই বুঝতে পারছি, কিন্তু আমার করা কিছুই ছিল না। আমার বন্ধুদের অনেকে ইতিমধ্যে বিষয়টি জেনে গেছে। ফুফা আবারও আমায় পুকুরে আসলেন এবং দাদার সঙ্গে সলা পরামর্শ করে বিয়ের দিন তারিখ ঠিক করে গেলেন। আমি তখন এ বিষয়ে কিছুই জানি না। মা আবারও না বলে দিলেন এবং জীবন দিয়ে ঠেকানোর প্রতিজ্ঞা করলেন। এর মধ্যে আরও একটা ঝড় বেঁধে গেল। ফেরোজা বাবু তখনও ছোট, শ্বশুর বাড়ি যাওয়ার বয়স হয়নি। দুলা ভাই নওগাঁ থেকে আমার বোনের কাছে চিঠি লিখে জানিয়ে দিলেন, আমার বাবার সঙ্গে তোমার মায়ের যদি বিয়ে না হয় তাহলে তোমাকে আমি তালাক দিতে বাধ্য হব।
আমার এখনো মনে আছে ফিরোজা বাবু মাকে চিঠি পড়ে শোনালেন। তখনকার চিঠি পড়ার ঘটনা আমার এখনো মনে হয়। মা লেখাপড়া জানতেন না, তবে নিয়মিত সুর করে কোরআন পাঠ করতেন। আমি অনেক সময় মায়ের জানাজায় বসে তার কোরআন পাঠ শুনতাম। দুলাভাইয়ের চিঠিতে বুবুকে তালাক দেওয়ার কথা শুনে মা মুষড়ে পড়লেন। মা এবার বুঝতে পারলেন আর কোনো বিকল্প কিছু করার পথ আমার নাই। এদিকে আমার চাচা শামসুল হুদা মাকে নিয়ে প্রায়ই আমাকে কটু কথা বলতেন। চাচার এরকম কটু কথা শুনতে শুনতে আমার খুব খারাপ লাগতো। শিশুকাল থেকে আমৃত্যু পর্যন্ত চাচা একই আচরণ করে গেছেন, অথচ চাচা যদি আমাকে স্নেহ আদর করতেন তাহলে অনেক বিবাদ বিসংবাদ থেকে সৃষ্টি হতো না কোনো দিন। তবে আমাদের চাচার পরিবারের সবাই আমার সঙ্গে ভালো আচরণ করেন এবং শ্রদ্ধার চোখে দেখেন। হঠাৎ দাদা আমার বন্ধুদের ডেকে বললেন, আগামীকাল তোমরা মান্নানকে নিয়ে আমাদের আম বাগানে অনেকক্ষণ ধরে খেলা করবে, প্রয়োজনে তোমাদের যে কোনো কারো বাসায় ওকে দুপুরে খাওয়াবে। আমি খুব খুশি হয়ে পরদিন সকালে নাস্তা সেরে বন্ধুদের সঙ্গে খেলতে গেলাম। শুধু তাই নয়, বন্ধুদের একজনের বাসায়, অর্থাৎ আমার অকৃত্রিম বন্ধু কাফিজের বাসায় খাওয়া দাওয়া করলাম। সারা দিনমান খুব আনন্দে কাটালাম। ছোটবেলা থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম, যেমন ডাঙ্গুলি, মার্বেল, বদন খেলা আমার খুব প্রিয়। ওই দিন মনের আনন্দে খেলা শেষে বাড়ি এসে দেখি মা নেই, আমার দুই বোনও নেই। দাদাকে জিজ্ঞেস করলে মাকে দেখি না, মা কোথায় গেছে? দাদিকে বললাম, বড় মাকেও বললাম, কিন্তু সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলে না। শুধু দাদি বললেন, তোর মা বেড়াতে গেছে, 3-4 দিন পর চলে আসবে। আমি দাদির কথায় আশ্বস্ত হতে পারলাম না। মা তো এভাবে আমাকে না বলে কোথাও যায় না। আমার বারবার মনে হতে লাগলো ফুবা হয়তো আমার মাকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। আমি তাকে খোঁজার জন্য রাস্তায় গরুর গাড়ির পিছনে কাঁদতে কাঁদতে প্রায় 2-2.5 মাইল দৌড়াতে থাকি। আর আমার পিছনে ছুটতে থাকেন আমার দাদা। একটা সময় দাদা আমাকে ধরে ফেলেন এবং কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বিলাপ করে বলেন, হায় রে আল্লাহ, আমি এটা কি করলাম। সেই দিনই প্রথম আমার দাদাকে আমি কাঁদতে দেখেছি। বারবার মনে হতে লাগলো, মা তো এভাবে আমাকে কোথাও ফেলে চলে যায় না। 7-5 ভেবে রাতের খাবার খেয়ে দাদার সঙ্গে ঘুমিয়ে পড়লাম। এবারেই প্রথম মা ছাড়া দাদার কাছে ঘুমালাম। সেই যে শুরু হলো দাদার কাছে শোয়া, যা একটানা আমার 15-20 বছর পর্যন্ত দাদার কাছে শুয়েছি। মাকে ছাড়ার প্রথম দিনটা ভালো কাটলো না। শুধু মনে হতে লাগলো মা কি চিরতরে চলে গেল। কিন্তু বড় হয়ে বুঝেছি মা যে স্বেচ্ছায় যাননি একথা সত্য, তবুও অদ্যাবধি মায়ের এই অন্য কোথাও চলে যাওয়ার মেনে নিতে আমার খুবই কষ্ট হয়। তখন কিছু ভাবতে ভালো লাগছিল না। বাবাকে হারালাম মাত্র 1.5 বছর হলো, মাকেও চোখের সামনে দেখে পাচ্ছি না। এটাই হয়তো টুকু বাবুর নিয়তি। মা চলে যাওয়ার পর দাদা আমাকে সবসময় কাছে রাখতেন। প্রাইভেট পড়া ছাড়াও সারাক্ষণ আমাকে সঙ্গে নিয়ে সাংসারিক কার্যক্রমের দেখভাল করতেন। তখন থেকেই আমি দাদার নিত্যদিনের বন্ধু হয়ে গেলাম। তাকে নতুন করে জানলাম। দাদার কাছে আমি যা চাইতাম তিনি তাই দিতেন। সব আবদার দাদা পূরণ করতেন। এক সময় মায়ের কথা বেমালুম ভুলে গেলাম।
15-20 দিন পর পর মা শ্যামপুর থেকে 3-4 দিনের জন্য দাদার বাড়ি আসতেন। মার দ্বিতীয় সংসারের হাসিনা নামে একজন আমার আরেক বোনের জন্ম হয়। এই ছোট বোনটি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।